বাংলা সাহিত্যে রয়েছে নানান মণিমাণিক্য। সেই রত্নভাণ্ডার থেকে নানান ধরনের নানা স্বাদের গল্প নিয়ে আপনাদের মাঝে ফেরি করব আমরা, দ্য গল্পের ঝুলি। শুনতে থাকুন এবং পাশে থাকুন। আমাদের আজকের নিবেদন লেখক সাত্তকী বসুর কলমে ডক্টর বিবি ঘোষের নার্সিংহোম। সাত্তকী বসুর জন্ম পূর্ব বর্ধমানের জৌগ্রামে 10ই জুলাই 1998। পদার্থবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা। অসংখ্য গল্প অডিও স্টোরি আকারে নানান চ্যানেলে উপস্থাপিত হয়েছে। তার সৃষ্ট কান্তি জ্যোতিষী ও রামাপদ তান্ত্রিক চরিত্র দুটি বেশ জনপ্রিয় শ্রোতা এবং পাঠক মহলে। শুনতে থাকুন আজকের নিবেদন। মানিকপুর ছোট মফস্বল। এখান থেকে কলকাতা এখনো কয়েক ঘন্টা লাগবে। রাত হয়েছে। হাতঘড়ির দিকে চেয়ে দেখলাম প্রায় 11:30 বাজে। আকাশে মেঘ জমেছে, কড়কড় করে মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। মনে হচ্ছে জল আসবে। ভাবাও যা, কাজেও হলো তাই। বেশ জোরে জল এসে গেল। বাধ্য হয়ে গাড়ির গতি কমাতে হলো। বেশ জোরেই বৃষ্টিটা নেমেছে। খানিক বাদে হঠাৎ ইঞ্জিনটা কেমন যেন একটা হাঁপানি রোগীর মতো আচরণ করতে শুরু করে দিল। বুঝলাম এবার বিগড়বে। সমস্ত আশঙ্কা সত্যি করে গাড়ির গতি ধীর হতে হতে একসময় থেমে গেল। কি আর করা যাবে? আশেপাশে কোনো বাড়িঘরও তো দেখছি না যে আশ্রয় নেব। তাহলে খেয়াল রাখতে হবে অন্য কোনো গাড়ি আসছে কিনা, তাহলে তার থেকে সাহায্য নেওয়া যাবে। হঠাৎ বিকট একটা আওয়াজ করে দূরে কোথাও যেন বাজ পড়ল। চারিদিক আলোয় আলো হয়ে উঠল। সেই বাজের আলোয় দেখলাম হাতখানেক দূরে একটা বাড়ি। এই তো আশ্রয় পেয়ে গেছি। মনটা আনন্দে ভরে উঠল। যাক, এত রাতে তাহলে গাড়িতে কাটাতে হবে না। গাড়িতে একটা ছোট ছাতা ছিল আর একটা টর্চ। সেগুলো নিয়েই বেরিয়ে পড়লাম। গাড়িটাকে ভালো করে লক করে রাস্তায় পা বাড়ালাম। রাস্তায় নেমেই বুঝলাম বেশ দাপটে ঝড় জল হচ্ছে। তীব্র সেই ঝড়ে ঠিকমতো ধরে রাখতে না পেরে ভিজে একসা হয়ে গেলাম। বাড়ির সামনে এসে লোহার ধাতব গেট খুলে ভেতরে ঢুকলাম। সামনে সিমেন্টের বাঁধানো রোয়াক বৃষ্টিতে ভেজে পেছল হয়ে গেছে। সামনের বারান্দায় এসে দরজায় ধাক্কা দিতে যাব, এমন সময় কেমন একটা যেন অস্বাভাবিক গন্ধ নাকে এলো। ভালো করে চিন্তা ভাবনা করে মনে পড়ল, এ তো হসপিটাল বা নার্সিংহোমে ব্যবহৃত ফিনাইলের গন্ধ। বাড়িতে এখনকার যুগে এই ফিনাইল ব্যবহার করা হয় বলে আমার জানা নেই। আবার বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দরজার ওপরে একটা সাইনবোর্ড চোখে পড়ল। টর্চ জ্বালিয়ে সাইনবোর্ডটা দেখতেই দেখতে পেলাম লেখা আছে ডক্টর বি ঘোষের নার্সিংহোম। এবার ব্যাপারটা বুঝলাম, এটা নার্সিংহোম না। এত রাতে নার্সিংহোমে আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতে এইসব হসপিটাল নার্সিংহোম আমার খুব একটা পছন্দের নয়। আচ্ছা, কিন্তু এটা যদি নার্সিংহোমই হবে তাহলে দরজা বন্ধ কেন? হয়তো ছোট নার্সিংহোম, এমার্জেন্সি পেশেন্ট আসে না দুর্যোগের রাতে, তাই হয়তো। এইসব সাত পাঁচ ভেবে ঘুরে রাস্তার দিকে যেতে যাব, হঠাৎ একটা ক্যাচ ক্যাচ আওয়াজ করে মূল দরজাটা খুলে গেল। দেখলাম হাতে একটা নিভু নিভু টিমটিমে আলো নিয়ে কে একজন বেরিয়ে এসেছে। আশ্চর্য, আমি তো দরজায় টোকা মারিনি বা ডাকাডাকিও করিনি। আমার চিন্তায় জল ঢেলে সে বলল, ভেতরে আসুন। এত রাতে প্রচন্ড জল ঝড়ে যাবেন কোথায়? রাতটুকু থাকুন, কাল না হয় সকালে চলে যাবেন। তার গলার স্বর আচমকা কেউ শুনলে সত্যি ভয় ধরে যাবে।
কত দূর থেকে যেন ভেসে আসছে সেই কণ্ঠস্বর, আর অস্বাভাবিক রকমের ফাঁসা ফাঁসা। আসুন, ভিতরে আসুন। আবার বলল সে। তার সেই ডাককে অমান্য করা আমার অসাধ্য, তাই তাকে অনুসরণ করলাম। ভেতরে ঢুকতেই আচমকা কে যেন দরজা বন্ধ করে দিল। চারিদিকে অন্ধকার, শুধু সামনে টেবিলে একটা ছোট তেলের মতো কি যেন একটা জ্বলছে, আর লোকটার হাতে কেবল একটা টিমটিমে আলো। আশ্চর্য, হাসপাতালে জেনারেটর নেই, এ কেমন ব্যাপার? এটা নার্সিংহোম বুঝি? এরপর একটা ঘরের দরজা খুলে দিল। ভেতরে ঢুকে বুঝলাম এটা রোগীর পরিজনদের জন্য ওয়েটিং রুম গোছের কিছু একটা। লোকটা বলে উঠল, এত রাতে কিছু খাবার ব্যবস্থা করতে পারবো না, মাফ করবেন। আমি যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বললাম, না না, সে ঠিক আছে, আমি খেয়েই এসেছি। আচ্ছা, এখানে কোনো রোগী ভর্তি নেই? আছে, অপরে ওয়ার্ড, সেখানেই রোগী আছে। আর নিচে আমি, ডাক্তারবাবু আর ওনার স্ত্রী থাকেন। যাকে আপনি ঘুমিয়ে পড়ুন। এই বলে দুম করে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। লোকটার কেমন যেন অদ্ভুত ব্যবহার, চেহারাটাও কেমন যেন অস্বাভাবিক ঢ্যাঙা। যাই হোক, লোকটা সামনের চেয়ারের ওপর টিমটিমে আলোটা রেখে গেছে। সে অল্প আলোয় চারিদিকে চেয়ে দেখলাম বেশ পুরনো আদব কায়দা। আগেকার দিনের নার্সিংহোমের মতো জানলায় জাল বসানো, দেওয়ালে ইলেকট্রিক বাল্ব, কিন্তু আধুনিক কোনো লাইট নেই। চেয়ারগুলো কাঠের, বড্ড অপরিষ্কার। এখন তো কিছু করারও নেই, বাইরে বেশ জোরে জল পড়ছে। রাস্তায় গাড়িতে বসে থাকার চেয়ে এখানে তবু কিছুটা ভালো। সামনের চেয়ারটায় বসে টেবিলের উপর পা তুলে টান টান হয়ে শোবার চেষ্টা করলাম। আর যাই হোক, পুরনো দিনের বাড়ি, বেশ ঠান্ডা আছে, ঘুম হবে ভালোই। রাস্তায় অনেকটা গাড়ি চালিয়ে বেশ ক্লান্ত। হঠাৎ আবার নাকে ভক করে এসে ঠেকল সেই ফিনাইলের ভ্যাপসা গন্ধটা। যাই হোক, খুব বেশি আমল না দিয়ে চোখ বুঝলাম। বেশ ঘুম এসেছিল। রাত তখন কত জানি না, কারোর আর তো চিৎকারে যেন ঘুমটা ভেঙে গেল। সেই চিৎকারটা শুনে মনে হলো ওপরের ঘরে কারা যেন ঝটাপটি লাগিয়েছে। ঘরের মধ্যে রাখা টিমটিমে আলোটাও দপদপ করছে। আমি দরজা খুলে বাইরে বেরোতে যাব, একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে স্থির হয়ে গেলাম। দেখলাম একটা লোক হাতে ভারী কোনো বস্তু নিয়ে নেমে আসছে। ভয়ঙ্কর তার মুখমণ্ডল, চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর গা শিউড়ে দেওয়া চিৎকার করে চলেছে। যে লোকটা আমায় ঘরে নিয়ে এসেছিল সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে হাতে থাকা ভারী বস্তুটা দিয়ে তার মাথায় আঘাত করল। সে লুটিয়ে পড়ল, চারিদিক রক্তে ভেসে গেল। এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু পারলাম না। গলার সব স্বর যেন কে শুষে নিয়েছে, গলা শুকিয়ে কাঠ। শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। দরদর করে ঘামছি। ঘরের ভেতর চলে আসার চেষ্টা করলাম, তাও ব্যর্থ হলাম। কে যেন পা দুটোকে আটকে দিয়েছে। এরপর হঠাৎই দেখলাম একজন বয়স্ক লোকের গলা টিপে ধরেছে ওই লোকটা। এই হয়তো সেই ডাক্তার, আর একজন মহিলা আটকানোর চেষ্টা করছেন। ইনি হয়তো তার স্ত্রী। পাগল লোকটাকে ছেড়ে দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করল। সেও সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ল। চারিদিকে প্রচুর রক্তে ভেসে গেল। এবার আবার বয়স্ক লোকটির গলা টিপে ধরেছে ওই পাগলটা। সামনে এতগুলো খুন হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না, না পারছি চিৎকার করতে, না পারছি এগিয়ে গিয়ে আটকাতে। এটা এক অমানসিক পরিস্থিতি। এবার দেখলাম ওই বয়স্ক লোকটার জিভ বেরিয়ে গেল। মৃত্যুর কোলে সেও ঢলে পড়ল। এরপর দেখলাম সেই ব্যক্তিটি সামনে থাকা কাঁচের টেবিলটা মাথার ওপর তুলে এক আছাড় মারল। বিকট শব্দ করে সমস্ত কাঁচগুলো ভেঙে পড়ল। সেখান থেকে কাঁচের টুকরো নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিল, তারপর নিজেই ঢলে পড়ল মৃত্যুর বুকে। হঠাৎ যেন চারিদিকের জানলা কপাটগুলো খুলে গেল। শোঁ শোঁ করে হওয়া প্রচণ্ড জলের ঝাপটায় ভিজে গেলাম। বিকট আওয়াজে ভরে উঠল চারিদিক। ফিনাইল আর রক্তের আষ্টে গন্ধে ভারী হয়ে গেল চারিপাশ। কেমন যেন এক অমানসিক শক্তি ভর করলো আমায়।
সমস্ত গায়ের জোর একত্র করে দৌড় দিলাম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছি, বাতাস বাধা দিচ্ছে বারবার, তবু এখান থেকে পালাতে হবে। কিসে যেন জোর হোঁচট খেল, মুখ থুবড়ে পড়লাম। কিসে যেন খুব জোরে আঘাত লাগলো, কিন্তু আর কিছু মনে নেই। পরদিন নিজেকে আবিষ্কার করলাম কোনো এক ডাক্তারখানার বেডে। ধরপর করে উঠতে যাব, একজন মাঝবয়স্ক ডাক্তার আমায় বাধা দিলেন। বললেন, আরে আরে করছেন কি? শুয়ে পড়ুন, আপনি নিরাপদে আছেন। এই বলে গ্লাসের জল বাড়িয়ে দিলেন। আমি জলটুকু ঢক ঢক করে খেয়ে জিজ্ঞাসা করলাম, আমি এখানে এলাম কি করে? খুব ভোরে একজন আপনাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এখানে এনেছে। তা কি হয়েছিল আপনার? জিজ্ঞাসা করলেন আমায়। আমি কাল রাতের সমস্ত কথা বললাম। সবটা শোনার পর তিনি গম্ভীর হয়ে গেলেন। এরপর তিনি যা বললেন তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আজ থেকে প্রায় 40 বছর আগে ডক্টর বিবি ঘোষ বিদেশে গবেষণা করে এসে ওই নার্সিংহোমটি তৈরি করেন। তিনি চাইলে কলকাতার বড় কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার জন্মভূমির মানুষদের সেবার উদ্দেশ্যে তিনি এখানেই থেকে যান। এ বিষয়ে ওনার স্ত্রী ওনার অনুপ্রেরণা ছিলেন। তিনিও একজন চিকিৎসক। তারা সেই নার্সিংহোমেই থাকতেন। ওটাই ছিল ওনাদের ঘর বাড়ি। আসলে ডক্টর ঘোষ মানসিক রোগ বিশেষজ্ঞ ছিলেন, আর তার স্ত্রী সাধারণ একজন চিকিৎসক। তাই তারা সব রকমের চিকিৎসা করলেও মানসিক রোগী বেশি ভর্তি হতো। আজ থেকে 30 বছর আগে একজন খুনে পাগলকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সেখানে। ডক্টর ঘোষের স্ত্রী বারণ করেন সেই রোগীটিকে ভর্তি করতে, কিন্তু তিনি জেদের বশে ভর্তি করে ফেলেন। ফলও মেলে, তার সুচিকিৎসায় রোগী সাড়া দেয়। কিন্তু হঠাৎ একদিন একজন দুর্ঘটনাগ্রস্ত রোগী এলে তার রক্ত দেখে তার মাথায় আবার খুন চেপে যায়। সে সময় নার্সিংহোমের সকল স্টাফেরা তাকে আটকাতে পারলেও সেই প্রবল ঝড় বৃষ্টির রাতে যখন হাসপাতালে অন্য স্টাফরা ছিল না, তখন সেই পাগল চেন ছিঁড়ে হাসপাতালের রোগী সহ মোট 13 জনকে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করে। তারপর থেকেই সেই হাসপাতাল পড়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে। এরপর থেকে অনেক লোক সেখানে এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছে, বিশেষ করে যারা ঝড় বৃষ্টির রাতে বিপদে পড়ে সেখানে আশ্রয় নিয়েছে। শুনে আমি হতবাক হয়ে পড়ি। এরপর সেই ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে বেরিয়ে পড়ি। এবার ফিরতে হবে। ভয়ানক অভিজ্ঞতা হয়ে রইল সারা জীবনের জন্য। হেঁটে আসার পথে আবার সেই নার্সিংহোমটা চোখে পড়ল। দিনের আলোয় দেখলাম যে অবস্থা বেশ সঙ্গীন। চারিদিকে বন জঙ্গল, সামনের লোহার গেটটাও ভাঙা। অদূরে রাস্তার ওপর আমার লাল গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কি মনে হলো, ভাঙা গেট ঠেলে আরেকবার ভেতরে গেলাম। সামনের রোয়াকটার ভগ্ন দশা। হঠাৎ আবার নাকে এলো সেই তীব্র ফিনাইলের গন্ধ। 30 বছর ধরে বন্ধ থাকা পুরনো হসপিটালে আজও তাজা ফিনাইলের গন্ধ। আপনারা এতক্ষণ শুনছিলেন সাত্যকী বসুর কলমে ডক্টর বিবি ঘোষের নার্সিংহোম। আজ গল্প পাঠে ছিল সায়ন্তন। গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে সায়ন্তন, অভিক, বৈশম্পায়ন। শব্দ সংযোজন, আবহ, ভিডিও পরিচালনায় দেবদত্ত। আমাদের আজকের পর্বটির সমগ্র পরিকল্পনা ছিল টিম দ্য গল্পের ঝুলি ও পরিচালনায় টি স্নেক। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি,
আবার অন্য কোনো একদিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য গল্পের ঝুলি। ধন্যবাদ।